মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি, ছাড়লেন দলীয় সব পদ, ইসিতে মনোনয়ন জমা। প্রতিদ্বন্দ্বী অলি আহমদ। বিএনপির নতুন মহাসচিব হিসেবে আলোচনায় রিজভীর নাম, রদবদল হতে পারে 3 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। সব ঠিক হলেই ভারত সফর করতে পারেন তারেক রহমান। সম্পর্ক মেরামতে দিল্লির সুযোগ দেখছে ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক, দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। ফের গ্যাসের জন্য হাহাকার, বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন, শিগগিরই সমাধান দেখছেন না জ্বালানি মন্ত্রী। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং আমি মনজুর আল মতিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। রাষ্ট্রপতি পদে বিএনপি তাকে বেছে নেওয়ার পর মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে, ছেড়েছেন দলীয় সব পদ। সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। এদিন সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সমালোচনার জবাবে বিএনপি নেতারা বলছেন, আলোচনা যে কোনো জায়গায় হতে পারে। অবশেষে হলো সকল জল্পনা কল্পনার অবসান। বিএনপির যুদ্ধ দিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনের জন্য মনোনয়ন দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বিএনপির শীর্ষ নেতৃত্ব আসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানেই দলীয় নেতা তারেক রহমানের সিদ্ধান্তে প্রার্থী ঘোষিত হন 1.5 দশক ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল। সচিবালয়ে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এরপর ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের হাতে তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। পরে সচিবালয়ে বৈঠকের সমালোচনা প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, আলোচনা যে কোনো জায়গাতেই হতে পারে। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। আমাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরও রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করায় 11 দলকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে আসা এক নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র রাজনীতি থেকে শিক্ষকতা কিংবা জাতীয় রাজনীতি, যেখানেই হাত রেখেছেন রাজনীতির জেন্টলম্যান মির্জা ফখরুল, সেখানেই সোনা ফলিয়েছেন। এবার হতে যাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। ছাত্র জীবনে বাম রাজনীতি দিয়ে শুরু করে এরপর শিক্ষকতা, ফের রাজনীতির নির্দয় কঠিন জমিনে খুঁজে নিয়েছেন নিজের পরিচয়। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের মির্জাবাড়ির এই বড় ছেলে একদিন মন্ত্রী বাবার সিদ্ধান্ত উপেক্ষা করে সেই যে 86-তে নামলেন রাজনীতির ময়দানে। এরপর 4 দশকে তিনিই হয়ে ওঠেন বিএনপির অন্যতম নির্ভরতার আশ্রয়। 88-তে ঠাকুরগাঁও পৌর মেয়র হিসেবে নির্বাচিত হন স্বতন্ত্রভাবে। রাজনীতিতে সফলতার গল্পের শুরু সেখানেই। বিএনপিতে যোগদান 1990-এর গোড়ার দিকে। 2 বছর পর 92-তে নির্বাচিত হন জেলা বিএনপির সভাপতি হিসেবে। 2001 সালে যখন সংসদ সদস্য নির্বাচিত হলেন, তখনই মন্ত্রিসভায় ঠাঁই দেন খালেদা জিয়া।
111-এর সময় তার বিরুদ্ধে তন্ন তন্ন করে খুঁজেও দুর্নীতি না পাওয়া এই মির্জা ফখরুল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন 2009 সালের 8 ডিসেম্বর, আর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন শুরু করেন 2011 সালের 20 মার্চ থেকে। এই সুদীর্ঘ পথ চলায় 4 বার সংসদ সদস্য, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1.5 দশক ধরে মহাসচিব হিসেবে বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সবচেয়ে কঠিন সময় কেটেছে শেখ হাসিনার সর্বশেষ শাসনামলে। এ সময় 11 বার জেল খাটেন তিনি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 ও বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া 6 থেকে নির্বাচিত হন। পরে দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। স্বয়ং শেখ হাসিনা তাকে ফোন দিয়ে শপথ নিতে আহ্বান জানালেও তিনি কর্ণপাত করেননি। 1948 সালের 26 জানুয়ারি জন্ম নেয়া মির্জা ফখরুল তার রাজনৈতিক জীবনের শেষ বিকেলে এসে বলেছিলেন এবার তার শেষ ভোট। কথার উল্টো পিঠে সৃষ্টিকর্তা হয়তো লিখে রেখেছিলেন সর্বোচ্চ সম্মান প্রাপ্তির ইচ্ছা। সেটাই হলো। বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতির ভোটে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। সব ঠিক থাকলে তিনি হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। বাকি শুধুই ভোটের আনুষ্ঠানিকতার। এর মাধ্যমেই হিমালয়ের পাদদেশের শহর ঠাকুরগাঁও দিনাজপুর অঞ্চল থেকে দেখা যাবে প্রথম রাষ্ট্রপতি। ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মির্জা ফখরুল 2 কন্যা সন্তানের জনক। দেশ নিয়ে আপনার স্বপ্ন কি? স্বপ্নটা আমারই একটাই, সেই স্বপ্ন হচ্ছে আমার সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি তা অনেকটাই স্পষ্ট। এরপরও 11 দলীয় ঐক্য অলি আহমদকে প্রার্থী করায় প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট। এবং নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়ে জোট নেতারা বলেন গণতন্ত্র চর্চার নতুন ধারা সৃষ্টি করতে চান তারা। সংসদ সদস্যদের সাংবিধানিক সীমারেখায় কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি তা অনেকটাই জানা। তারপরও এই পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে 11 দলীয় ঐক্য। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফলে প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে সর্বপ্রথম বীর বিক্রম খেতাব পান সাবেক সেনা কর্মকর্তা অলি আহমেদ। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক পথচলাটা ছিল বর্ণাঢ্য। জিয়াউর রহমানের ডাকে সেনাবাহিনী ছেড়ে মন্ত্রী হন 1980 সালে। বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য হন 1981 সালে। ছিলেন 6 বারের সংসদ সদস্য। মন্ত্রী হয়েছেন 2 বার। বিএনপি ছেড়ে 2006 সালে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে রাজপথের আন্দোলনে বিএনপি জামাতের সাথে কখনো জোটবদ্ধ, আবার কখনো যুগপৎ আন্দোলনে ছিল কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ও তার দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের হয়ে ভোটে অংশ নেয় এলডিপি। সংসদ নির্বাচনে অংশ না নিলেও এবার নিশ্চিত পরাজয় জেনেও এই বীর মুক্তিযোদ্ধা প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রপতি নির্বাচনে। আমাদের যে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নাই নির্বাচিত হওয়ার জন্য, এটা আমরা জানি, কিন্তু আমরা জনগণকে বলতে চাই আমাদের কাছেও প্রার্থী আছে যার বিরুদ্ধে কোনো শিক্ষাগত যোগ্যতার অভাব নেই, পিএইচডি করা, তাও আবার লন্ডন থেকে, সলিমুল্লাহ কলিমুল্লাহর পিএইচডি না। দীর্ঘ বর্ণাঢ্য জীবন, দুর্নীতির কোনো অভিযোগ নেই। গণতন্ত্র রক্ষার এই নির্বাচনে অংশ নিলেও সংস্কার প্রশ্নে আপোষ করবে না 11 দল। 70 অনুচ্ছেদ সহ সংস্কার প্রক্রিয়া এগিয়ে না নেয়ায় সমালোচনা করেন বিএনপির। জানান এতে করে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের যোগ্য প্রার্থী বাছাই সুযোগ বন্ধ করা হয়েছে। এই সংস্কারের অন্যতম ছিল 70 অনুচ্ছেদটা বাদ দেওয়া, অর্থাৎ সংসদ সদস্যরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। বিএনপির প্রার্থী এটা যদি যদুমধুকেও দেওয়া হয়, বিএনপির সব ভোট ওই যদুমধুই পাবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সাথে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে দলটির 8ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন রিজভী। সেই সাথে পদাধিকার বলে জায়গা পাবেন দলের স্থায়ী কমিটিতেও। দীর্ঘ 1.5 দশক স্থায়ী দায়িত্ব পালন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মহাসচিবের পদ থেকে পদত্যাগ করায় এই শূন্যতা তৈরি হয়। সেই সাথে এলজিআরডি মন্ত্রী হিসেবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব ঠিক হলেই কেবল ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যেতে পারেন জাপানেও, কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার সুযোগ কাজে লাগানো উচিত ভারতের। তার মতে, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামির সংবাদ সম্মেলন ভালোভাবে নেয়নি দেশের মানুষ। বাংলাদেশ ভারত সম্পর্কের কালো মেঘ যেন সরছেই না। যখনই কিছুটা অগ্রগতির আভাস পেলে তখনই সৃষ্টি হয় নতুন অনাস্থার প্রেক্ষাপট। সবশেষ ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঢাকা দিল্লি সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও। এই সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে। তিনি জানান, ঢাকা এ ব্যাপারে ইতিবাচক অবস্থানে আছে। সবকিছু ঠিক থাকলে শুধু ভারত নয়, জাপান সফরেও যেতে পারেন তারেক রহমান। আবার পার্লামেন্ট সেশন বসবে, সবকিছু নিয়ে আমরা বাংলাদেশের ইন্টারনালিও আমাদের অনেক কর্মসূচি আছে যেগুলো কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে। শামা ওবায়দ আরও বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করার সুযোগ কাজে লাগানো উচিত ভারতের। মুখ্য সফরে যাবেন নাকি ব্রিক্সে যাবেন, কোনটা আসলে? ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। এদিকে রাজ্যসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামেনিয়াম জয়শঙ্করের কাছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে লিখিত প্রশ্ন করেন সংসদ সদস্য রাজীব কুমার। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লেখেন, ভারত সরকার বাংলাদেশের সাথে আন্তঃসীমান্ত যোগাযোগ প্রকল্পগুলোর উন্নয়নে কাজ করছে, যা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগ বাণিজ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বলেন, শুধু বিদেশি বিনিয়োগ আকর্ষণ নয়, পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী দেশগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বৈশ্বিক টানাপোড়েনের এই সময়ে সেই দেশের শীর্ষ 25টি প্রতিষ্ঠানের 50 সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধি দল দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। কথা হয় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে। আশা প্রকাশ করা হয় আগামী 8 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology. বৈঠক শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জানান, আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সেখানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। অ্যাম্বাসেডর অতুল কশ্যপের নেতৃত্বে 50 জনের যে ডেলিগেশন যুক্তরাষ্ট্র থেকে এসছে, ওনারা মিটিং করেছেন। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায়, এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কীভাবে ভূমিকা রাখা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:30টায় শুরু হওয়া এই বৈঠক চলে 2 ঘণ্টা ব্যাপী। আসসালামু আলাইকুম। Thank you. Thank you so much. ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
রাজধানীতে আবারও গ্যাসের জন্য হাহাকার। সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। যা দু একটা খোলা আছে তাতেও নেই গ্যাসের তেমন চাপ, ফলে দিনভর চরম দুর্ভোগে পড়েন গ্রাহকরা। গেল 21 জুলাই মহেশখালীতে এলএনজি টার্মিনাল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সারা দেশে তীব্র হয় গ্যাস সংকট। এরপর সাময়িকভাবে কিছুটা উন্নতি হলেও সোমবার সন্ধ্যা থেকে আবারও জটিল হতে শুরু করে পরিস্থিতি, যার ফল ফিলিং স্টেশনে গাড়ির এই দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা আর ক্ষতির মুখে পাম্প মালিকরা। এই ঘন্টায় ঘন্টা সাইকেল 40 টাকা গ্যাস পাইছে, আমরা ভাড়া মারবো না মালিকের দেবো? কেমনে চলবো করে এটা? 4 ঘন্টা যে আমার টাইম ওয়েস্ট হয়েছে, এখন আমি যা গ্যাস পাবো সর্বোচ্চ 30 কিলোমিটার গাড়ি চালাইতে পারবো। কাল রাত 12টা থেকে দিনে 11টা বাজে আমরা তো গ্যাস পাই নাই, না আছে না আছে খাওয়া। আমরা কি এইভাবেই পৌঁছে গেছি গা? আমাদের কি কোনো সমাধান নাই? এই গ্যাসেরও দাম বাড়ানোর লেগে যেরকম করতেছে, বড় বড় শয়তান যেগুলো আছে এগুলোর ধরুক, এটা সাসপেন্ড করুক, এগুলোর বাজেয়াপ্ত করুক সম্পদ, সব ঠিক হয়ে যাব। চলমান গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদনও। সপ্তাহখানিক ধরে প্রতিদিন লোডশেডিং ছাড়িয়ে যাচ্ছে 3000 মেগাওয়াট। তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। কবে নাগাদ গ্যাস উৎপাদন স্বাভাবিক হবে এর নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি সরকার, তবে বলা হয়েছে অব্যাহত আছে নিরলস চেষ্টা। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। স্বল্পমেয়াদে বিদ্যুৎ জ্বালানি সংকটের সমাধান নেই। সিপিডির আলোচনায় এভাবেই নিজের অসহায়ত্ব প্রকাশ করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে তাতে 2029 সাল নাগাদ জ্বালানি সংকটের সমাধান আশা করছে সরকার। দেশজুড়ে হঠাৎ বেড়েছে লোডশেডিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। অন্যদিকে জনরোষের ভয়ে প্রশাসনের সহায়তা চেয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসগুলো। জ্বালানি সংকট উত্তরণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে স্বল্প মেয়াদের কোনো সমাধানের পথ দেখাতে পারেনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আপনাদের একজন, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা বেল আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন, তাহলে আমাদের কাজ করাটা সহজ হয়। আর সংকটের পেছনে অবৈধ সংযোগের কথা তুলে ধরে গভীর রাতে ব্যাটারি রিকশা চার্জ দেওয়াকে দায়ী করলেন মন্ত্রী। এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়, এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো করার চেষ্টা করছি। এ সময় মন্ত্রী বলেন, বেসরকারি খাতকে তেল আমদানির সুযোগ নিয়ে অতিরিক্ত সমালোচনা হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে আমি আপনার বসুন্ধরাকে পুরা তেলের ব্যবসা দিয়ে দিচ্ছি। তো এই যে আপনার আমাদের প্রচার, এই প্রচারটাও তো আমার মনে হয় যে আপনাদেরও কিছু বলা উচিত। মহেশখালীর টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার সময় জানাতে না পারলেও মন্ত্রী জানান, সংকট সমাধানে আরও 3টি টার্মিনাল করা হবে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।